বাংলাদেশের জন্য ভারত একটু বেশি ঝুঁকছে। তারেক রহমান আমাদের পরীক্ষা নিচ্ছেন। দ্য প্রিন্টে শেষাদ্রি চারির বিস্ফোরক এক কলাম প্রকাশিত হয়েছে। ব্রিক্স শীর্ষ সম্মেলন, শেখ হাসিনার প্রত্যাবর্তনের রাজনৈতিক ফাঁদ, ২০০৪ সালের আগস্ট হামলার স্মৃতি এবং বিমস্টেকের সদর দপ্তর ঢাকা থেকে সরিয়ে নেওয়ার পরামর্শ উঠে এসেছে তার এই মতামত কলামে। ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সমীকরণে আজ এক অভাবনীয় পর্যায়ে এসে পৌঁছেছে। ভারতের অন্যতম শীর্ষ মিডিয়া আউটলেট দ্য প্রিন্ট গত ২১শে আগস্ট প্রকাশিত প্রখ্যাত রাষ্ট্রচিন্তক শেষাদ্রি চারির কলাম পুরো রাজনৈতিক অঙ্গনে রীতিমতো এক ঝড় তুলে ফেলেছে। কলামটির শিরোনামটি ছিল চোখ কপালে তোলার মতো। বাংলাদেশের জন্য ভারত একটু বেশি ঝুঁকছে, তারেক রহমান আমাদের পরীক্ষা নিচ্ছেন। চারিতার কলামের অত্যন্ত প্রখর ভাষায় অভিযোগ করেছেন বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপ, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি ঢাকা দেওয়ার জন্য নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান চরমপন্থী ও ভারত বিরোধী অনুভূতিকে উস্কে দেওয়ার চেষ্টা করছেন। তার মানে সে ভারত বিরোধী কাঠ খেলার চেষ্টা করছে। এমনকি ভারত যে আগামী ১২ থেকে ১৩ সেপ্টেম্বর নতুন দিল্লিতে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিক্স শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার জন্য তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছিল, সেই সুবর্ণ সুযোগকে তিনি তার ভারত বিরোধী উপদেষ্টাদের ফাঁদে পড়ে ইতস্তত করছেন ও হাতছাড়া করছেন। সবচেয়ে বিস্ফোরক দাবি হলো, চারি লিখেছেন তারেক রহমান ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাইছেন, যাতে তার উগ্র অরাষ্ট্রীয় উপাদানগুলো বা উগ্রবাদী উপাদান যে দলগুলো আছে ২০২৪ সালের ২১শে আগস্ট অধরা কাজ যেটা রয়ে গেছে, অর্থাৎ প্রধান বিরোধী দলকে নিশ্চিহ্ন করার সেই প্রক্রিয়াটি সম্পন্ন করতে চাচ্ছেন। দর্শক, আজকের এই বিশেষ পর্বে আমরা শেষার্ধী চারির এই কড়া কলাম, ভারত বাংলাদেশের প্রত্যাবর্তন চুক্তির ৬ নম্বর অনুচ্ছেদ, হুজি বি ও ইসলামী উগ্রবাদের ইতিহাস এবং ভারত বিমস্টেক সদর দপ্তর ঢাকা থেকে সরিয়ে নেওয়ার যে হুমকি আলোচনায় এনেছে তার পূর্ণাঙ্গ এবং খোলামেলা আলোচনা করার চেষ্টা করব। না টেনে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সুপ্রিয় দর্শক, শেষার্ধী চারি তার বিশ্লেষণের শুরুতে তারেক রহমানের রাজনৈতিক উত্থানের ইতিহাস টেনে এনেছেন। ২০০১ সালে বিএনপি শীর্ষ পর্যায়ে নেতৃত্বে দেওয়ার সময় কিভাবে হাওয়া ভবন চালিত হতো এবং জামাত ইসলামী ও হরকতুল জিহাদ আল ইসলামী হুজিবি সাথে কিভাবে কৌশলগত সমঝোতা গড়ে উঠেছিল তা তিনি তুলে ধরেছেন। তিনি লিখছেন, ২০০১ থেকে ২০০৬ সালের মেয়াদে তৎকালীন বিএনপি আমলের সময় আন্ডারগ্রাউন্ড হুজি উপাদানগুলো প্রশাসনিক ও লজিস্টিক সহায়তা পেয়েছিল বলে একাধিক তদন্ত রিপোর্ট ও আদালতের নথিতে উঠে এসেছে। কিন্তু তিনি তুলে ধরেছেন মুফতি আব্দুল হান্নানের কথা, যিনি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ চৌধুরীর কাছে আবেদন জানিয়েছিলেন ২০০৪ সালে আওয়ামী লীগের সমাবেশে পরিচালিত গ্রেনেড হামলা থেকে তার নাম বাদ দেওয়ার জন্য। চারই স্মরণ করিয়ে দিয়েছেন ২০১৮ সালে দ্রুত বিচার ট্রাইব্যুনালে সেই রায়ের কথা, যেখানে তারেক রহমান সহ ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল। যদিও পরবর্তীতে ২০২৪ সালের ডিসেম্বরে হাইকোর্ট এবং ২০২৫ সালের সেপ্টেম্বরে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের ৬ সদস্যের বেঞ্চ ওই রায় বাতিল করে সবাইকে পূর্ণাঙ্গ খালাস দেয়। তবুও শেষাদ্রি চারির দাবি হলো, ওই ঐতিহাসিক খালাসের পরও তারেক রহমান সরকার রাজনৈতিক প্রতিশোধ মেটাতে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চাচ্ছে। এটি কি কেবলই একজন কলামিস্টের বিশ্লেষণ, নাকি নয়াদিল্লির নীতি নির্ধারকদের মনের আসল চিন্তার প্রতিফলন, সেটা কিন্তু আমাদের ভাবতে হবে দর্শক। আসুন এবার দেখা যাক শেষার্ধী চারি আইনে কাঠামোর দিক থেকে ভারতের অবস্থানকে কিভাবে সমর্থন করছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৪৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে ঢাকার নোট অফ ভার্বাল ডেমোক্রেটিক নোট যেটাকে বলা হয় চিঠি পাঠিয়েছিল নয়াদিল্লিতে। কিন্তু ভারত সেই চিঠি সরাসরি প্রত্যাখ্যান করল। চারি ব্যাখ্যা করেন, ২০১৩ সালের ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি, যা ২০১৬ সালে সংশোধিত হয়, মূলত আন্তঃসীমানা সন্ত্রাসবাদ, চরমপন্থা ও মাদক পাচার এবং ওই ধরনের অপরাধের ব্যক্তির ক্ষেত্রে কার্যকর হয়, যেমনটি আমরা দেখেছিলাম উলফা নেতা অনুপ চেটিয়াকে ফেরত পাঠানোর ক্ষেত্রে। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ২ সাজাপ্রাপ্ত খুনিকে ২০২০ সালে ভারতের মাধ্যমে বাংলাদেশে ফেরত এনে দণ্ড কার্যকরের ক্ষেত্রেও দেখা গিয়েছে। কিন্তু চুক্তিটির অনুচ্ছেদ ৬ মানে আর্টিকেল ৬ অনুযায়ী স্পষ্টভাবে বলা আছে যে কোনো অপরাধ যদি রাজনৈতিক প্রকৃতির মানে পলিটিক্যাল নেচার হয়, তবে সেই প্রত্যর্পণ অনুরোধ সরাসরি নাকচ করা যাবে। নয়াদিল্লির দৃষ্টিতে শেখ হাসিনার বিরুদ্ধে আনা মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং রাজনৈতিক প্রতিশোধের অংশ। তাই আইনিভাবে ভারত শেখ হাসিনাকে কোনোভাবেই ঢাকার হাতে তুলে দেবে না। এটাই চারির কলামের মূল বক্তব্য হিসেবে উঠে এসেছে। সুপ্রিয় দর্শক, কলামটির সবচেয়ে আক্রমণাত্মক অংশ হলো মোদী সরকারের নিজেদের নীতির সমালোচনা করা এবং ঢাকাকে দেওয়া স্পষ্ট কূটনীতিক হুমকি।
চারি লিখেছেন, ভারতের নরেন্দ্র মোদী সরকার প্রতিবেশী প্রথম মানে নেইবার ফার্স্ট নীতিতে প্রয়োজনের চেয়ে বেশি অপারস্পরিক নমনীয়তা দেখাচ্ছে। নেপাল যেমন চীনের দিকে ঝুঁকছে, তেমনি বাংলাদেশ ডক্টর ইউনূসের ১৮ মাস এবং তারেক রহমান সরকারের অধীনে চীন ও পাকিস্তানের প্রভাবে ভারত বিরোধী পথ বেছে নিয়েছে। ভারত প্রতিবেশীদের প্রতি অতিরিক্ত নমনীয়তা দেখাতে গিয়ে নিজের কৌশলগত নিরাপত্তা এবং সীমান্ত সুরক্ষাকে মারাত্মক ঝুঁকির মধ্যেও ফেলে দিয়েছে বলে তিনি মতামত দিয়েছেন। তাই চারির করা পরামর্শ, নয়াদিল্লির উচিত অবিলম্বে ঢাকার কাছে মাথা নোয়ানো নীতি বন্ধ করা। এবং সবচেয়ে বিস্ফোরক বার্তাটি হিসেবে তিনি সুপারিশ করেছেন, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট বিমস্টেকের সদর দপ্তর বর্তমানে ঢাকায় অবস্থিত। সেই সদর দপ্তর ঢাকা থেকে সরিয়ে অন্য কোনো দেশে নিয়ে যাওয়ার বিষয়টি নয়াদিল্লির গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত। একটি শীর্ষ জোটের সদর দপ্তর ছিনিয়ে নেওয়ার বার্তা দেওয়া মানে আন্তর্জাতিক ডিপ্লোমেসিতে বাংলাদেশকে একঘরে ফেলার নজিরবিহীন সামরিক ও কূটনীতিক হুমকি দেওয়া। প্রিয় দর্শক, এই শেষার্ধী চারির যে কলাম, এই কলাম প্রমাণ করে যে ভারতের নীতি নির্ধারক এবং প্রভাবশালী সুশীল সমাজ বাংলাদেশকে নিয়ে অত্যন্ত কড়া এবং আগ্রাসী মনোভাব পোষণ করতে শুরু করেছে। শুধুমাত্র বাংলাদেশের বর্তমান সরকার তারেক রহমান এবং তার পারিষদের দ্বিচারিতা আচরণের কারণে। ব্রিক্স সম্মেলনের মতো বৈশ্বিক প্ল্যাটফর্মে আমন্ত্রণ পাওয়া সত্ত্বেও রাজনৈতিক অদূরদর্শিতা, আভ্যন্তরীণ রাজনৈতিক স্বার্থ এবং চরমপন্থীদের তোষণ করতে গিয়ে সেই সুযোগ হেলায় হারানো বাংলাদেশের মতো উন্নয়নশীল অর্থনীতির জন্য এক চরম আত্মঘাতী পদক্ষেপ, যা এই তারেক রহমানের উগ্রপন্থী সরকার, বিএনপি, জামাত এবং এনসিপির মতো জঙ্গিদের এবং তাদের অন্যান্য যে জঙ্গি সংগঠন রয়েছে তাদেরকে তুষ্ট করার জন্য এই আচরণ করছেন, যা বাংলাদেশের জন্য এক ভয়ঙ্কর বিপদ ডেকে নিয়ে আসছে। তা কিন্তু এই চারির বক্তব্যে স্পষ্টভাবে উঠে এসেছে। এবং ভারত সরকারের প্রতি এই শুধু চারই নয়, ভারত সরকারের অভ্যন্তরেও মোদির উপর প্রচন্ড চাপ বাড়ছে বাংলাদেশের ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নেওয়ার। দর্শক, সেই কঠোর সিদ্ধান্ত আসলে কত কঠোর হতে পারে সেটা এখন সময় বলে দিবে। কারণ হচ্ছে বাংলাদেশ আসলে এমন একটা নীতি গ্রহণ করেছে যে নীতির কারণে বাংলাদেশ এক ভয়ঙ্কর বিপদের মুখোমুখি হচ্ছে বলে বিশেষজ্ঞরা বা বিশ্লেষকরা মনে করছেন। এবং এটাই বাস্তবতা। কারণ রাজনৈতিক এই অদূরদর্শিতা বাংলাদেশকে এক খাদের কিনারায় নিয়ে যাবে বলেই মনে করছে সবাই। ব্রিক্স সম্মেলনের মতো বৈশ্বিক প্ল্যাটফর্ম আমন্ত্রণ পাওয়া সত্ত্বেও রাজনৈতিক অদূরদর্শিতায় এই যে তাদেরকে চরম আত্মঘাতী সিদ্ধান্ত সেখানে না যাওয়ায়, সেটা আমাদের অর্থনৈতিক এবং অর্থনৈতিক এবং রাজনৈতিক ব্যবস্থাকে এবং ভূ রাজনৈতিক অবস্থানকে কি পরিমাণ খাটো করবে, কি পরিমাণ আহ, ব্যর্থতায় পরিণত করবে সেটা এক সময় বলে দিবে। তারেক রহমান ও তার সরকারের বোঝা উচিত, প্রতিবেশী পরাশক্তিকে অনবরত তোপ দেগে এবং অতীতের প্রতিশোধের রাজনীতি দিয়ে দেশের অর্থনৈতিক সংকট, বেকারত্ব বা মুদ্রাস্ফীতি দূর করা যাবে না। দ্বিপাক্ষিক সুসম্পর্ক ও বাস্তববাদী পররাষ্ট্রনীতি রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যায়। ইগো ও ভারত বিরোধী কাঠ খেলা বন্ধ না করলে তার চরম মাসুল গুনতে হবে দেশের সাধারণ অর্থনীতি এবং আন্তর্জাতিক ভাবমূর্তিকে। দর্শক, এই কথাটাই আমি বারবার বলতে চাচ্ছি যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে আমাদের অর্থনীতি এবং আন্তর্জাতিক ভাবমূর্তি, এবং আমরা এক ঘরে হয়ে যাব এবং আমরা একটি জঙ্গি রাষ্ট্র হিসেবে বিশ্ববাসীর কাছে পরিচিত হবে এবং বিশ্ববাসী আমাদেরকে অচিরেই ত্যাগ করবে। ইতিমধ্যেই বিভিন্ন দেশ, ইউরোপ সহ বিভিন্ন দেশ আমাদেরকে কিন্তু আমাদের ভিসা দেওয়া, বাংলাদেশি হলে তার ভিসা না দেওয়ার জন্য কিন্তু নানান ধরনের নির্দেশনা দেওয়া হচ্ছে, যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক ভয়ঙ্কর সময় নিয়ে আসবে। দর্শক, শেষাদ্রি চারির এই বিতর্কিত কলাম বলি আর বাস্তববাদী কলাম বলি এবং ভারত বাংলাদেশের উত্তপ্ত ডিপ্লোমেসি নিয়ে আপনার মতামত কি? অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে প্রচুর শেয়ার করে দিবেন। এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদেরকে উৎসাহিত করবেন। আজ বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। তবে বিদায়ের আগে সেই বার্তাই আপনাদেরকে আবার দিতে চাচ্ছি। আপনার ঘরে যদি শিশু সন্তান থাকে, বিশেষ করে মেয়ে শিশু সন্তান, আপনার ঘরে যদি টিনেজার ছেলে-মেয়ে থাকে, আপনার ঘরে যদি মুরুব্বিরা থাকেন, তাদেরকে বিএনপি, জামাত, এনসিপি এই জঙ্গিদের হাত থেকে নিরাপদে রাখুন এবং সাবধানে রাখুন। কারণ আপনারা সবাই জানেন এবং বুঝতে পারছেন ইতিমধ্যে বিএনপি সমর্থিত অনেক মানুষ, যাদের সাথে আমাদের কথা হচ্ছে বা বিভিন্ন মতামত দেখছি, তারা অতিরিক্ত বিরক্ত এবং ভয়ে আতঙ্কিত এবং তারা এই পরিস্থিতি থেকে মুক্তি চায় এবং এই পরিস্থিতি মুক্তি চায় কারণ হচ্ছে প্রতিদিন হত্যা, খুন, ধর্ষণ, শিশু ধর্ষণ, নারী নির্যাতন যেভাবে চলছে তাতে সবারই নাবিশ্বাস উঠেছে। এখন তারা এখান থেকে মুক্তি চায় এবং প্রয়োজনে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বাংলাদেশে আবার নিরাপদ করতে চায়। সুতরাং আপনার সন্তানদের, আপনার পরিবারের সদস্যকে নিরাপদ রাখার দায়িত্ব আপনাদেরই। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।